হসপিটালে ছুটে এলো সূর্য সেনগুপ্ত, আর সূর্যকে দেখে তাকে জড়িয়ে ধরে ফেলে রূপা, আর আড়াল থেকে সমস্ত কিছু দেখে ফেলে কুন্তলা। এ পর্ব পেতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাতের বেলা সুদীপাকে হসপিটালে রেখে সকলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তখনই দাঁড়িয়ে থাকে আদিত্য। বড়মা তখন বলে, আদিত্য তুমি কেন দাঁড়িয়ে রয়েছ? তুমি কি আমাদের সঙ্গে যাবে না? এদিকে আদিত্য কি যেন ভাবতে থাকে। সুন্দর পালিয়েছে, এই কথাগুলো বারবার মনে করতে থাকে। এখন সুদীপার পাশে আমার দাঁড়ানো দরকার। সুদীপ আসছে, এখানে একা রয়েছে, আমি কোনোভাবে এখান থেকে যাব না। তখনই আদিত্য বলে, না বড়মা, আমি যাব না। এদিকে আদিত্যের মুখে এ কথা শুনে বড়মা তখন বলে ওঠে, এটা বলার মানে কি? তুমি আমাদের সঙ্গে যাবে না কেন? ওখানে তো সুদীপা রয়েছে, তাই না? এদিকে আবারও আদিত্যের বাবা বলে, আর কি বলবো বলো তো বৌদি, এই ছেলেটা আমার একদম অবাধ্য হয়ে গিয়েছে, কোনো কথাই তো শুনতে চায় না। কিভাবে বড়দের মুখের উপর কথা বলছে। আমি কোনো বেয়াদবি করছি না। একটা মেয়ে এখন হসপিটালে অ্যাডমিট রয়েছে, তাকে দেখাশোনার মতো সুদীপা একা কোনো কিছু করতে পারবে না, তার পাশে আমার দাঁড়ানো দরকার। এদিকে আদিত্যের উপর প্রচণ্ড রকম রেগে যায় তার বাবা। পরমা তখন সকলের সামনে বলে, আমি কি আদিত্যের সঙ্গে থাকতে পারি? এদিকে আদিত্য বলে, না পরমা, তুমি চলে যাও। পরমা তখন বলে, পরমা তুমি কেন এখানে থাকতে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গেই তোমাকে নিয়ে যাব। এদিকে তখনই অভ্র মনে মনে বলে, এখন পরমাকে এখানে রেখে যাওয়া যাবে না। আমি চাই আদিত্য এবং সুদীপা দুজনেই একসঙ্গে থাকুক, আজকের রাতটা অন্তত। এদিকে তখনই অভ্রা আদিত্যকে বলে, যা তুই সুদীপার কাছে যা, আমি পরমাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। এদিকে তখনই আদিত্য বলে, হ্যাঁ আমি যাচ্ছি। অভ্র তখন বলে, পরমা যাও, গাড়িতে ওঠো, আমি তোমাকে নিয়ে যাব। কোনোভাবে আমি তোমাকে ওদের সঙ্গে থাকতে দেব না। তুমি কিসের জন্য এখানে থাকতে চাও সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। এদিকে বড়মা আর কোনো কথা না বলে গাড়িতে ঝটপট উঠে পড়ে। এদিকে পরমা তখন দাঁড়িয়ে থাকলে অভ্র তখন বলে, তুমি কিসের জন্য এখানে থাকতে চাও আমি কি বুঝি না? ওদের মাঝখানে তুমি থাকতে চাও, তাই না? এক্ষুনি চলো, গাড়িতে ওঠো। এদিকে পরমা তখন দাঁড়িয়ে মনে মনে বলে, অভ্র তুমি আবারও আমাকে ভুল বুঝলে। সেটার জন্য না, সুদীপার জন্য না, ওই মহিলাটির জন্য কেন জানি আমার খারাপ লাগছিল, আর সেজন্যই আমি থাকতে চেয়েছিলাম। এছাড়া আর কিচ্ছু না। সকলে আমাকে এভাবে ভুল বোঝাবুঝি শুরু করে দিয়েছ, কিন্তু আমিও তো একটা মানুষ, আমার ভিতরে কি চলছে একমাত্র আমি জানি। এদিকে অভ্র বলে, কি হলো, দাঁড়িয়ে রয়েছ কেন? কি যাবে না নাকি? এ বলে তখন ডাকতে শুরু করে অভ্র। অভ্রের সঙ্গে কোনো কথা না বলে তখন পরমা গাড়িতে উঠে পড়ে, আর আদিত্য সেখান থেকে চলে যায়। অভ্র পরমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর মনে মনে বলে, আমি চাই তারা দুজন যেন একসঙ্গে থাকুক। এদিকে তখনই সুদীপা হসপিটালে বসে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য একটা শাড়ি নিয়ে আসে। আদিত্যকে দেখে সুদীপা বলে, কি ব্যাপার, আপনি গেলেন না ওদের সঙ্গে? তখনই আদিত্য বলে, না আমি কি করে যাব, আপনি একা রয়েছেন এখানে, আর আপনার শরীরের অবস্থা কিন্তু খুব খারাপ। দেখুন আপনার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। যান, হাত মুখ ধুয়ে আপনি এই শাড়িটা পরে আসুন, এটা চেঞ্জ করে ফেলুন। এদিকে তখনই আবার সুদীপা বলে, আমার জন্য আপনাকে এতটা ভাবতে হবে না। আদিত্য বলে, আমি কিসের জন্য ভাবছি? যেহেতু আপনার দায়িত্বটা আমার কাঁধে এসেছে, সেই হিসেবে আমি ভাবছি। এ বলে তখন আদিত্য সেখান থেকে চলে যায়, আর সুদীপা ওয়াশরুমে চলে যায় সে ফ্রেশ হওয়ার জন্য। বাড়িতে অভ্র এবং পরমা দাঁড়িয়ে থাকে, আর অভ্র বিছানা থেকে একটা বালিশ নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল। অভ্র দেখে পরমা দাঁড়িয়ে রয়েছে। তখনই অভ্র পরমাকে বলে, তুমি চাইলে এখন তোমার বাবাকে ফোন করে তুমি বাপের বাড়িতে চলে যেতে পারো, আমার সঙ্গে যদি কমফোর্ট ফিল না করো। এদিকে তখনই পরমা বলে, হ্যাঁ তুমি তো এটাই বলবে। অভ্র তুমি কি ভেবেছিলে যে হসপিটালে আমি কিসের জন্য থাকতে চেয়েছিলাম? আমি শুধুমাত্র ওই মহিলাটির জন্য থাকতে চেয়েছিলাম, এছাড়া কিচ্ছু না। এদিকে বাড়ির মধ্যে পরমার বাবা এবং মা চিন্তার মধ্যে পড়ে যায়। আমার মেয়েটার এরকম একটা অবস্থা, তার মধ্যে আবার কি একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমার মেয়েটার জন্য কষ্ট হচ্ছে। হঠাৎ করেই দেখা যায় পরমা ফোন করে, আর পরমার ফোন পেয়েই তখন তার ফোনটা রিসিভ করে পরমার বাবা বলে, কি রে মা, কি হয়েছে, তোর কি কিছু হয়েছে নাকি? পরমা তখন বলে, না বাবা কিছু হয়নি, আমার ইমিডিয়েটলি কিছু টাকা পাঠাতে হবে, এই টাকাগুলো খুবই দরকার। আমি তো ওনার ক্ষতিটা করেছি, তা সুদীপা কেন এর দায় বহন করবে? আমাকে কিছু টাকা পাঠাও এক্ষুনি। এ বলে তখন ফোনটা কেটে দেয়, আর পরমার বাবা টাকা পাঠানোর জন্য অন্য জায়গায় চলে যায়। এদিকে পরমা অভ্রকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই অভ্র, এ কথাটা আমার রাখবে। কাল সকালে আমি একবার ওনাকে দেখতে চাই, হসপিটাল আমি যেতে চাই। এ বলে তখন তারা দুজনে কথা বলা শেষ করে দেয়। রাতের বেলা দেখা যাবে সুদীপা মনে করতে থাকে আবারও পুরনো কথাগুলো। বারবার কেন ওই মহিলাটি তাকে মা বলে সম্বোধন করছিল, মা বলে ডেকে উঠছিল। সুদীপার খুব প্রচণ্ড রকম ঘুম পেয়েছে। এক পর্যায়ে সুদীপা আর নিজের চোখ ধরে রাখতে না পেরে সেখানে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে।
সুদীপা তখন ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়তে পড়তে হঠাৎ করে দেখা যাবে তার মাথাটা একটু নিচের দিকে পড়ে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য চলে আসে। আদিত্য এসেই তখন তার হাত দিয়ে সে তার মাথাটাকে ঠিক করে দেয়। আদিত্য তখন সুদীপার পাশে এসে বসে এবং পাশে এসে বসে তার কাঁধে মাথাটা রাখে সুদীপার। এদিকে সকাল হতেই পরমা হসপিটালে চলে আসে। পরমা হসপিটালে এসেই দেখতে পায় সুদীপা এবং আদিত্য দুজনেই কাছাকাছি এসে ঘুমিয়ে পড়েছে। আর তখনই পরমা বলে, তার মানে সারা রাত তারা এত কাছাকাছি ছিল? আমি এসব কিছু মেনে নিতে পারছি না। অভ্র তখন পেছনে চলে যায়। তখন সুদীপা এবং আদিত্যকে দেখে মনে মনে বলে, এটার জন্যই তো আমি চেয়েছিলাম, এটার জন্যই আমি পরমাকে আমার সঙ্গে নিয়ে গিয়েছি। যাই হোক, অন্তত ওই মহিলার উসিলায় তারা এই দুজন একসঙ্গে এক রাত থাকতে পারল খুব সুখে, এ বলে তখন চিন্তা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ডক্টর চলে আসে। ডক্টর এসে বলে, আপনাদের সঙ্গে আমার কিছু কথা রয়েছে। হঠাৎ করে ঘুম ভেঙে যায় সুদীপ এবং আদিত্যর। তারা এসে দেখতে পায় অভ্র সেখানে চলে এসেছে। তখনই অভ্র, আদিত্য সকলে ডক্টরের কাছে এসে বলে, ওনার কি জ্ঞান ফিরেছে? ডক্টর তখন বলে, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু উনি একটা ট্রামার মধ্যে গিয়েছে। আমরা যতটুকু ধারণা করতে পারছি ওনার বড় ধরনের একটা দুর্ঘটনা সৃষ্টি হয়েছে। এরপর থেকে আস্তে আস্তে ও স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে দিয়েছে। জ্ঞান ফেরার পর একটাই কথাই বলছে, মা মা, এছাড়া আর তো কিছু বলছে না। আপনারা ওনাকে নিয়ে একটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করুন, সঙ্গে সঙ্গে রাখতে হবে, আপনারা দেখে শুনে রাখবেন। অভ্র তখন বলে, কিন্তু উনার তো কেউ নেই, আমরা কি করে দেখে রাখবো? তখনই পরমার বাবা এবং মা সেখানে এসে বলে, আমরা কি ওনার সঙ্গে দেখা করতে পারি? ডক্টর বলে, হ্যাঁ অবশ্যই দেখা করতে পারে। সুদীপা এবং পরমা তারা দুজনের রূপার কাছে আসে। রূপার কাছে আসার পর রূপা সুদীপাকে দেখে ভীষণই খুশি হয়ে যায়। এদিকে তখনই ডক্টর এসে পরমাকে বলে, আপনারা যদি ওনাকে আপনাদের সঙ্গে রাখতে পারেন তাহলে খুব ভালো হবে, উনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, একদম আগের জীবনে ফিরে আসবে। এদিকে তখনই রূপা বলে, মা, তোমাকে তোমাকে না অনেক খুঁজেছি, কোথাও তোমাকে পাইনি। তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? আমাকে রেখে তুমি কোথাও যাবে না মা, প্লিজ আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এইদিকে এই কথাগুলো শুনে বারবার তখন সুদীপা ভাবতে থাকে, উনি বারবার আমাকে মা কেন বলছেন? এখন ওনাকে নিয়ে আমি কোথায় যাব? ওনাকে নিয়ে তো হোমেও থাকতে পারবো না, তাই না? এইদিকে তখনই সেখানে চলে আসে আদিত্য। আদিত্য এসে বলে, আপনি একদম চিন্তা করবেন না, ওনাকে নিয়ে আমরা আমাদের বাড়িতেই যাবো। এদিকে তখনই পরম বলে, আমি বলছিলাম সুদীপা, তুমি এবং এই মহিলা আমাদের বাড়িতে কিছুদিন না হয় থাকো, উনি সুস্থ হয়ে গেলে সব কিছু সেরে উঠবে। এদিকে তখনই আবার পরমার বাবা বলে, তার কোনো দরকার নেই, একদম না। এদিকে পরমা বলে, বাবা, তুমি আমার মুখের ওপর কথা বললে, এটা তুমি করতে পারলে? পরমার বাবা এবং মা বলে, দেখ মা, আমি তোর মুখের ওপর কথা বলছি না, ওনার যদি দরকার হয় আমরা সেই ব্যবস্থা করে দিব, টাকা পয়সা দিয়ে হেল্প করব। তখনই সুদীপা বলে, আপনাদের টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে না, ওনাকে নিয়ে আমি হোমে থাকতে চাই। এদিকে পরমা তার বাবা মার উপর প্রচণ্ড রকম রেগে যায়, তোমরা এভাবে আমাকে অপমান করলে সকলের সামনে, আসলে তোমরা আমাকে ভালোই বাসো না। এদিকে আদিত্য এসে বলে, আপনি হোমে কেন থাকবেন? আপনার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, আপনি ওই বাড়ির বউ, আপনার একটা অধিকার রয়েছে, আপনি ওই বাড়িতেই থাকবেন, ওনাকে নিয়ে আমরা ওই বাড়িতেই যাব। আপনাকে কেউ কোনো কিছুই বলতে পারবে না। সুদীপা, আপনি কোথাও থাকবেন না, হোমে থাকতে হবে না আপনাকে। সুদীপা তখন বলে, আপনি ভেবে কথাটা বলছেন তো? কেউ এটা মেনে নিবে না। এদিকে তখনই আবার রূপা বলে, মা, তুমি রূপা মাকে নিবে না? এ বলেই তখন চিৎকার করতে থাকে। আদিত্য এসে বলে, আপনি অবশ্যই যাবেন। ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে এসব কিছু দেখে ফেলে কুন্তলা আগে থেকে সন্দেহ করছিল এটাই হলো রূপা। যখন রূপার মুখ থেকে রূপার নামটা শুনলো, আর তখন কুন্তলা মনে মনে বলে, ও তো নিজের মুখে স্বীকার করলো এটাই রূপা, তার মানে আর কোনো সন্দেহ রইল না, এই মা মেয়েকে আমাকে আলাদা করতেই হবে। এদিকে আদিত্য সুদীপাকে বলে, আপনি কোথাও থাকতে পারবেন না, এই মহিলাকে নিয়ে আপনাকে আমার সঙ্গে যেতে হবে, যেহেতু দায়িত্ব আমার উপর আপনার, তাই এই দায়িত্ব আমি আপনার নিব। এদিকে সুদীপা কোনোভাবেই আদিত্যর কথা মানতে রাজিই নয়, বাড়ির কেউ এ বিষয়টা মেনে নেবে না, কেউ না। আমি তো থাকতে পারি না ওই বাড়িতে, আর ওনাকে নিয়ে আমি কি করে থাকবো? একবার কি ভেবে দেখেছেন কেউ কি মেনে নেবে? তার চেয়ে বলুন আমরা দুজন হোমে থাকতে পারবো, ডক্টরের সঙ্গে তো কথা হয়েছে, হোমে থাকা যাবে। আদিত্য বলে, কে বললো কি বলো না তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার শেষ কথা, আমি আপনাকে আর ওনাকে নিয়ে আমাদের বাড়িতেই যাব। রূপা তখন বলে, ও মা, তুমি আমাকে নিয়ে যাবে না? প্লিজ আমাকে নিয়ে চলো না। এদিকে দেখা যাবে পরমা সেখান থেকে বেরিয়ে পড়ে রেগে। পরমার বাবা এবং মা তার পিছন করতে থাকে। পরমা তখন বলে, তুমি কেমন মা এবং বাবা আমি জানি না, তোমরা কি আসলেই আমার বাবা মা নাকি? এভাবে সকলের সামনে আমাকে কি করে অপমান করতে পারে? আমি বলেছিলাম যে ওনারা আমাদের বাড়িতে থাকবে, কিন্তু সেটা বললে তুমি না করে দিলে, টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করলে কেন? আর এদিকে এই কথাগুলো শোনার পর তখনই পরমার বাবা সে পুরনো কথাগুলো মনে করতে থাকে। পরমা তখন বলে, আমি কি আসলেই তোমাদের মেয়ে? এই কথাগুলো শোনার পর পরমার বাবা হতভম্ব হয়ে পড়ে, তার মুখে আর কোনো উত্তর নেই। কুন্তলা বাইরে বেরিয়ে আসে, আর বেরিয়ে এসেই বলে, তার মানে এই হলো আসল রূপা, আর সুদীপা হলো তার মা।
কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে তারা মা মেয়ে। আর সেনগুপ্ত পরিবারে আর কোথায় কোথায় যে লোক লুকিয়ে আছে আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। আর এত কাছে আমার লোক থেকেও আমি তাদেরকে ধরতে পারছি না। এবার আমাকে যা করার ওই চৌধুরী বাড়িতে ঢুকেই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও।